বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান। তো প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীবের এটা হলো আমার সপ্তম পর্ব। যদি 1 থেকে 6 নম্বর পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই পর্বে মূলত আলোচনা করব পাঠ 8, 9 এবং পাঠ 10। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই বলে নেই যে এই যে পাঠ 8, 9 এবং 10 এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা খুব সুন্দর করে এই পাঠ 8, 9 এবং 10 রিডিং করি 2-3 বার, তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে প্রত্যেক ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো। মনোযোগ সহকারে কয়েকবার এটা রিডিং করে নিলেই হবে, এখান থেকে কোনো কিছু মুখস্থ করা যাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। সেই বিষয়গুলো কি? কিওয়ার্ড হলো গিয়ে একটা শব্দ মনে রেখে যাতে একটা পুরো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। তো পাঠ 8, 9 কি আছে? স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের। তো আমরা কিন্তু এই ধরনের এখানে যে প্রশ্নগুলো হবে, এই ধরনের প্রশ্নগুলো আমরা ম্যাক্সিমাম টাইমই না মুখস্থ করি। তাই আসলে তোমরা মুখস্থ করবা না, ধীরে ধীরে বড় হচ্ছ, প্রশ্নের পরিধি বাড়তেছে, কয়টা প্রশ্ন মুখস্থ করে মনে রাখবা? প্রশ্নগুলো একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। তো ব্যাকটেরিয়ার জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। তো এটা জানি, ব্যাকটেরিয়ার জীবাণু খুবই ছোট, এটা বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেহের ভিতরে প্রবেশ করে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। মানে আমাদের যে হাতটা আছে, এই হাতটা জীবাণুর জন্য সবচেয়ে সুবিধাজনক বাহন। কারণ হাতেরটা আমরা কি করি? নাকের ভিতরে প্রবেশ করাই অথবা মুখে প্রবেশ করাই, আমরা চোখ মুছি, আমাদের হাত দেওয়া কিন্তু অনেক সময় পায়খানার রাস্তা পরিষ্কার করি। এই সকল জায়গাতে খুব সহজেই কিন্তু আমাদের দেহের ভিতরে জীবাণু প্রবেশ করতে পারে, যার মাধ্যমে সহজে এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। মুখ গহ্বর ছাড়াও কিন্তু আমি অন্যান্য যে জায়গার কথা বললাম সেগুলোতেও ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। আমাদের জামা কাপড়েও কিন্তু ব্যাকটেরিয়ার স্পোর বা এককোষী জীবগুলোর স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধূলিবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বাতাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার স্পোরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। হাত মেলার মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্য জনে অতি সহজেই স্থানান্তরিত হতে পারে, এগুলো আমরা জানি। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। তো কলেরা ও টাইফয়েড কি জনিত রোগ? ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমাইবা জনিত রোগ এক সময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। মানে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমাইবা জনিত রোগগুলো একসময় খুব ভয়াবহভাবে ছড়িয়ে যেত। মানে কোনো একটা গ্রামে হলে ওই গ্রামের দেখা যেত ম্যাক্সিমাম মানুষ এটার আক্রান্ত হয়ে গেছে এবং মারা যাইত। তাই ওই গ্রামে কিন্তু একটা সময় মানুষ প্রবেশ করতো না, কোনো একটা বাড়িতে হলে ওই বাড়িতেও কিন্তু মানুষ প্রবেশ করতো না। তো নিরাপদ পানির অভাবে এমন হতো। তো এরকম কেন হতো? কারণ পানিটা তখন নিরাপদ ছিল না। কারণ ওই সময়কার মানুষ খাল, বিল, নদী নালার পানি বা কুয়ার পানি কিন্তু পান করতো, এরকম আমাদের মতো কিন্তু নলকূপ ছিল না। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। যেমন দেখো, আগে কিন্তু দেখা যেত যত্রতত্র মলমূত্র ত্যাগ করা হতো। আমরাও দেখছি কি, যে ছোট একটা বাচ্চা এদেরকে ইজিলি মানে বাড়ির আঙ্গিনায় পায়খানা করানো হতো, বাথরুমে বেশি একটা নেওয়া হতো বা টয়লেটে। এগুলো কি করতো আবার, এই যে হাঁস মুরগি খেয়ে এগুলো আবার দেখা যেত ঘরের ভাত খাইতেছে বা ঘরের কোনো একটা জিনিসকে তারা খাইতেছে, ওইটার ভিতরে কিন্তু প্রবেশ করতো জীবাণুটা। তো এইভাবে কিন্তু ছড়িয়ে পড়তো। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়তো। এই যত্রতত্র যদি আমরা প্রস্রাব পায়খানা করে রাখতাম, এগুলো বৃষ্টির পানিতে অন্য পানির সাথে মিশে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ছড়িয়ে পড়তো। পানি যত দূর যাইতো জীবাণু ঠিক তত দূরই যাইতো। তো দেখো এখানে একটা কাজ আছে, কাজটা কি? তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে। আমরা ঘুরে দেখবো যে কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে, তার একটি তালিকা তৈরি করো। তার একটি কি তালিকা তৈরি করব। এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করা, যাদের নাই তাদেরকে এই পায়খানার ব্যাপারে সচেতন করতে হবে। অর্থাৎ এই স্বাস্থ্যসম্মত পায়খানার কি উপকারিতাটা আছে, যাদের নাই তাদেরকে সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে। এটাই হলো তাদেরকে সচেতন করা। তোমরা কাজের বর্ণনা লিখে দেখাও। তাহলে কি আমরা আমাদের টিচারকে কি করব, আমাদের এই কাজের বর্ণনাটা লিখে দেখাবো। তাহলে যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা আছে তাদের তো আছেই,
যাদের নাই তাদেরকে আমরা কি ব্যাপারে সচেতন করব, চলো আমরা দেখি। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। তাই এসব অঞ্চলে মানুষ কি করে? মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের পানি মাটিতে মিশে যায়। তাহলে কি, অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তি, যে এই অ্যান্টামিবায় আক্রান্ত আছে যার দেহ, তার মলটা কি করে মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। তাহলে কি অ্যান্টামিবাটা কি এই মাটিতে হাত লাগলে হাতের সাথে লেগে যেতে পারে, বা এই সবজি এখানে যে সবজি চাষ করা হয় এই সবজিতে লেগে থাকতে পারে, সবজির ভিতরেও এরা প্রবেশ করতে পারে। রান্নার পরও দেখা যায় এই জীবাণু তখনও বেঁচে আছে। অ্যান্টামিবা কি রান্না করার পরও সে মারা যেতেছে না, এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়। তাহলে কি, যত্রতত্র যদি আমরা মলমূত্র ত্যাগ করি তাহলে অ্যান্টামিবার মতো অনেক জীবাণু আছে যেগুলা মাঠের মাটিতে মিশে যায় এবং আমার মাঠের মাটি আমাদের হাতে লাগলে সে হাতের সাথে আসে, সবজি চাষ করলে সবজির ভিতরে থাকে এবং এই সবজিগুলো যদি রান্না করা হয়, রান্না করলেও কিন্তু নষ্ট হয় না। তো এইভাবে কিন্তু এই রোগের জীবাণু ছড়াইয়া পড়ে। তো এই বিষয়ে কিন্তু যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নাই তাদেরকে সচেতন করতে হবে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 বা 4 দিনে এমনি এমনি রোগ সেরে যায়, তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। কি, তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য কি অনেক বেশি দিন চিকিৎসা করতে হয়, যেটাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা বলা হয়। হাঁচি, কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। তাহলে এটা কি দ্বারা ছড়াইতেছে? সংস্পর্শ দ্বারা। নৈর্বিত কিন্তু অনেক সময় আসে যে উদ্ভিদের মোজাইক রোগ কেমনে ছড়ায়? সংস্পর্শ দ্বারা। এক ব্যক্তি আরেক ব্যক্তির সংস্পর্শে গেলে বা একটি উদ্ভিদ আরেকটা উদ্ভিদের সংস্পর্শে গেলে। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় করা যায় না, এটা আমরা জানি। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, এক সুই এ বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। তাহলে এইডস রোগ ছড়ানোর কি পাইলাম আমরা? অসুস্থ লোকের রক্ত গ্রহণ করলে এইডস রোগ ছড়াবে, মাদক গ্রহণ করলে এইডস রোগ ছড়ায়, এক সুই বহুজন লোক ব্যবহার করলে এইডস রোগ ছড়ায় এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও এইডস রোগ ছড়ায়। তাই এইডস রোগ ছড়ানোর কারণগুলো কিন্তু এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। মামস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। এই রোগগুলো কি অনেক কষ্টকর, খুব সহজে হইলে অনেক বেশি কষ্ট পায় রোগী আর কি। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। তাহলে এই যে এই 3টা রোগ কিসের মাধ্যমে ছড়ায়? বাতাসের মাধ্যমে, নৈর্বৃত্তি কিন্তু আসবে এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে থাকে। তা ভাইরাস কিন্তু বিভিন্নভাবে আমাদের দেহে প্রবেশ করে। এরপর হলো মানব দেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। তা এখন দেখো প্রতিরোধ বিষয়টা কি, আমাদের দেহে যাতে রোগ না হয় এই বিষয়ে আমরা কি কি সচেতনতা অবলম্বন করতে পারি, এটা হলো প্রতিরোধ। আর প্রতিকার কি, আমাদের একটা রোগ হয়ে গেছে, ধরো গিয়ে ডায়রিয়া হয়ে গেছে, এখন ডায়রিয়াটাকে ভালো করার জন্য কি কি ওষুধ খাইতে হবে, কি ধরনের ডাক্তারের কাছে যেতে হবে, এই বিষয়গুলো আমাদের জানাটাই হলো প্রতিকার, বা ওই রোগটা ভালো করব কোন প্রক্রিয়াতে, সেটাই হলো প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে, এটাই কিন্তু প্রধান শর্ত। যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক, অ্যান্টামিবা দ্বারা আক্রান্ত যাতে আমরা না হই সেজন্য আমাদের কি করতে হবে? সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো পালন করতে হবে সমাজের সবাই। মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। যে দুর্বল স্বাস্থ্যের লোক, তার দেহে যদি কোনো ভাইরাস ঢুকে তাকে সহজে আক্রমণ করে। কারণ যার মানে স্বাস্থ্য ভালো, অর্থাৎ যে পুষ্টিসম্মত খাদ্য গ্রহণ করে, তার দেহে যদি ছোটোখাটো জীবাণু প্রবেশ করে তাহলে সেটা কিন্তু তার দেহের অ্যান্টিবডিগুলো ধ্বংস করে দিতে পারে। আর যার স্বাস্থ্য দুর্বল তার দেহের অ্যান্টিবডি কিন্তু অত বেশি থাকে না, তারা কিন্তু ধ্বংস করতে পারে না, যার জন্য তারা খুব সহজে আক্রান্ত হয়ে যায়। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। এখানে কিন্তু একটা কথা খুব সুন্দর করে বলা আছে, সুষম খাদ্য প্রয়োজন মতো এবং নিয়মিত গ্রহণ করা। প্রয়োজন মতো গ্রহণ করতে হবে, নিয়মিত গ্রহণ করতে হবে। প্রয়োজন মতো গ্রহণ করলাম, 1 দিন 2 দিন গ্রহণ করে পরে বাদ দিলাম, হলো না। আবার
নিয়মিত গ্রহণ করলাম সুষম খাদ্য, কিন্তু প্রয়োজন মতো গ্রহণ করলাম না। মানে একদিন গরুর মাংস খুব বেশি খাইয়া ফেললাম, আরেকদিন 1 মাস 2 মাসের মধ্যে খাইলাম না, আবার ডিম খাইলাম মনে করো টানা 15 দিন, আবার 6 মাস খাইলাম না, এভাবে কিন্তু সুষম খাদ্য হবে না। সবকিছুর একটা মিক্সড ভালো কম্বিনেশন থাকতে হবে সুষম খাদ্যে। তো কাজ, তোমার শ্রেণীর যাদের নখ বড়, যারা আজ দাঁত ব্রাশ করেনি, তাদের তালিকা বানাও। আমরা কি করব, আমাদের শ্রেণীতে যে তালিকা বানাবো, এই আজ কার কার নখ বড় দেখি, কে আজকে দাঁত ব্রাশ করনি অনেস্টি বলো, তাদের একটা তালিকা তৈরি করলাম। এ ব্যাপারে তাদেরকে সচেতন করা, অর্থাৎ যাদের নখ বড়, নখ বড় রাখলে কি অসুবিধা, খাটো রাখার কি সুবিধা, সেটা আলোচনা করতে হবে। দাঁত ব্রাশ না করলে কি কি ক্ষতি হয়, সেগুলা আমাদের তাদেরকে সচেতন করতে হবে। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না, এটা কিন্তু আমরা কিন্তু মনে করি যে মাছ মাংস খাইলে হয়তো বা সুষম খাদ্য হয়, এরকমটা না। একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। তাহলে কি হইতেছে, আমাদের মাছ মাংসের সাথে শাকসবজি এবং ফলমূল খেতে হবে। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি ভিটামিন এবং খনিজ লবণও কিন্তু আমাদের প্রয়োজন আছে। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা, সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলিবালি উড়ে এমন স্থানে চলাফেরার সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি কাশি দেওয়ার জন্য অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় চোপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। ম্যাটকাওয়াইরাস রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। তাহলে কি এই ম্যাটকাও এবং অ্যানথ্রাক্সের গরু মহিষ কেন মেরে ফেলা উচিত? কারণ হলো, এটা যখন চিকিৎসা করানো হবে তখন অন্যান্য পশু পাখিও আক্রান্ত হতে পারে। তো এরপর বলা হলো কাজ, তোমার এলাকা ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। তাহলে কোন কোন পানির বাড়িতে নিরাপদ পানি আছে, না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে কি, যদি তাদের নিরাপদ পানি না থাকে, তাহলে এই নিরাপদ পানির জন্য আমাদের কি কি করতে হবে, সেটা আমরা তাদের সাথে আলোচনা করতে পারি এবং এটা আমরা আমাদের শ্রেণীতে উপস্থাপনও করতে পারি। এলাকার সবাইকে সম্মিলিতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে, সম্মিলিতভাবে নিরাপদ জীবনযাপনে উৎসাহিত করতে হবে কি আমাদেরকে। তো সবাই যাতে মিলেমিশে জীবনযাপন করে এবং নিরাপদ জীবনযাপন করে সে বিষয়ে কি করব, আমরা উৎসাহিত করব। কিভাবে এসব জীবাণু মানব দেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। প্রথমে ফার্স্ট জানতে হবে নিজে ভালো করে। নিজে যদি ভালোভাবে না জানি তাহলে কি আমরা অন্যকে জানাতে পারবো? অবশ্যই পারবো না। এজন্য ভালো করে নিজে জানতে হবে আগে। বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয়ে আলোচনা শুরু করা যায়। অর্থাৎ আমাদের জীবনযাপন যে ভালোভাবে করতে হবে, কি কি কারণে যে উপরে লিখিত রোগগুলো ছড়ায় সেই বিষয়গুলা এই সকল জায়গাতে আলোচনা করে মানুষদেরকে ভালোভাবে জানিয়ে দিতে হবে। এই ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। তাহলে কি, রোগ জীবাণু প্রতিরোধের সর্বশ্রেষ্ঠ রাস্তা কোনটা? সবাইকে এই বিষয়ে সচেতন করে দিতে হবে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। তো এই ছিল এখানকার আলোচনাতে। মূলত এই অংশটুকু থেকে কি কিভাবে প্রশ্নগুলো হয় আমরা একটু দেখে নেই এবং
এইভাবেই কিন্তু আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ছত্রাক প্রতিরোধের করণীয় লিখো। ছত্রাক কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে করণীয়। তাহলে করণীয় কি, আমাদের ছত্রাকের অংশটুকুর মাঝখানে কিন্তু এই বিষয়গুলো আমাদের আছে, একদম সেম টু সেম এই পর্যন্ত, কোনো কিছুই নেই ছত্রাকের অংশে। তারপর লোকে প্রোটোজোয়ার আক্রমণ প্রতিরোধ করার কৌশল বিশ্লেষণ করো। অ্যান্টামিবার আক্রমণ প্রতিরোধ করার কৌশল ব্যাখ্যা করো। আমাশয় প্রতিরোধে করণীয় ব্যাখ্যা করো। সচেতনতাই হলো আমাশয় রোগ প্রতিরোধের একমাত্র উপায়, ব্যাখ্যা করো। তো এগুলার কিন্তু সব কটা প্রশ্নের আনসার কিন্তু একটাই। আমরা কিন্তু এগুলা দেখে আসলাম কিছুক্ষণ আগে, দেখো আনসারগুলা কেমন নেওয়া হয়। এই যে প্রোটোজোয়া, অ্যান্টামিবা, আমাশয়, এগুলো কিন্তু একই জিনিস মিন করতেছে। তাই কিভাবে, যে মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে হাত ধুতে হবে, হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে, পচাবাসি খাবার খাওয়া যাবে না, বিশুদ্ধ নিরাপদ পানি পান করা, ফলমূল ধুয়ে পরিষ্কার খাওয়া, স্যানিটারি পায়খানা ব্যবহার করা, খোলা খাবার না খাওয়া, আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। তো এইভাবে অ্যান্টামিবা কিভাবে বংশ বৃদ্ধি করে, ওই যে অ্যান্টামিবা কিভাবে বংশ বৃদ্ধি করে, অ্যান্টামিবার অংশে কিন্তু আমাদের এই চিত্রটা আছে। তো অ্যান্টামিবার অংশের যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু আমরা এখানে ফার্স্টে এঁকে নেব। কিভাবে, কোনটা এঁকে নেব, এই যে এই চিত্রটা একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু আমরা আঁকবো, এই অংশটুকু। চিত্রটা আঁকার পরে কি করব, আমরা অ্যান্টামিবা কিভাবে বংশবৃদ্ধি করে সেই অংশটাকে আমরা ব্যাখ্যা করব। তো অ্যান্টামিবা কিভাবে বংশবৃদ্ধি করে, দেখো, কোষ সৃষ্টির মাধ্যমে অ্যান্টামিবার বংশবৃদ্ধি। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে অনুকূল পরিবেশের একটি নতুন হিসেবে বড় হয়। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করো। তো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অ্যান্টামিবার ভূমিকা কি, এটা কিন্তু আমরা পড়ে আসছি। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। তো স্বাস্থ্যসম্মত পায়খানা এসব অঞ্চলে মানুষের যে মান কাটে। তো এইগুলা যদি তোমার প্রয়োজন মনে হয়, এই আনসারটা তোমরা লিখে নিতে পারো। তো এটা কিন্তু ওই অংশে আছে, এখানে একটু সাজায় লেখা আছে। তারপর 5 নম্বর হচ্ছে অণুবীজের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষের সচেতনতায় সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ ব্যাখ্যা করো। তো 5 নম্বর প্রশ্নের আনসারটাও একই রকম, একটু দেখে নাও। যে আমাদের চারপাশের অণুবীজগুলো সাধারণত বায়ু, পানি ও সংস্পর্শের মাধ্যমে বিস্তার লাভ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। এসব রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। এসব বিষয়ে গণসচেতনতাই সৃষ্টি সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।